একটি বিষয় আমরা সব সময় শুনতে পাই ঐতিহাসিকভাবে, সেটা হচ্ছে বাঙালি রেনেসাঁ বা বঙ্গীয় নবজাগরণ। এই ঘটনাটা আসলে ঘটেছিল 19 শতকে। এই যে বাংলা, অখণ্ড বাংলা, মানে অর্থাৎ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের যে বাংলা ভাষাভাষী মানুষ আছেন, তাদের মধ্যে যারা একটু শিক্ষিত হয়েছিলেন বা উচ্চ শিক্ষিত হয়েছিলেন, সেই উচ্চ শিক্ষিতের যে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত যে শ্রেণীটা, তাদের মধ্যে একটা বুদ্ধিভিত্তিক এবং সামাজিক একটা জাগরণ ঘটে। এই ঘটনাটি আসলে মূলত ঘটেছিল 18 শতক থেকে শুরু করে 19 শতকের একবারে শেষ দিক পর্যন্ত, বা 20 শতকের গোড়ার দিকেও আমরা সেটা বলতে পারি। এটা ছিল একটা সাংস্কৃতিক, সামাজিক, বৈদিক এবং শৈল্পিক আন্দোলন। এইটার কিছু লক্ষ্য ছিল, অর্থাৎ ওই সময় যে সমাজ ব্যবস্থা, হিন্দু সমাজ ব্যবস্থার মধ্যে কিছু কুসংস্কার ছিল এবং কিছু ধর্মীয় বিধান ছিল। এই ধর্মীয় বিধানগুলো এরকম ছিল, যেমন সতীদাহ প্রথা, মানে সহমরণ, অনুমরণ, এই ধরনের কিছু ঘটনা ছিল। হিন্দু বিধবাদের মধ্যে বিবাহের প্রচলন ছিল না। হিন্দু নারীরা শিক্ষা গ্রহণ করতে পারত না। তারপরে জাতিভেদ প্রথা ছিল একবারে প্রকট, অর্থাৎ ওই যে ব্রাহ্মণ্যবাদ এই সমাজ ব্যবস্থাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এইগুলির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেই সময়কার কিছু তরুণ শিক্ষিত প্রজন্ম, যারা তৎকালীন সময়ের যে ব্রিটিশ শাসক গোষ্ঠী আছে তাদের সাথে তাদের একটা উঠা বসা ছিল, এবং তারা ওই যে ইউরোপিয়ান যে ধ্যান ধারণা আছে সেই ধ্যান ধারণার সাথে ভারতীয় ধ্যান ধারণা যুক্ত করতে চেয়েছিল। এবং তাদের মধ্যে প্রায় সকলেই ছিলেন হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। এই আন্দোলনের আরো কয়েকটি উদ্দেশ্য ছিল। যে প্রাচীন যে তাদের ধর্মগ্রন্থ ছিল, বেদ, উপনিষদ, এই গ্রন্থগুলির উপর ভিত্তি করে হিন্দু ধর্মকে তারা পুনরুজ্জীবিত করতে চেয়েছিল, এবং পুনরুজ্জীবিত করে এই ধর্মটাকে আধুনিক যে সমাজ আছে সেই সমাজের উপযুক্ত করার জন্যই তারা এই আন্দোলনটা পরিচালনা করেছে। সেই সাথে তারা একটা যুক্তি নির্ভর সমাজ গঠন করতে চেয়েছিল, এবং ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা মানুষের ভিতরে আনয়ন করার জন্য এই আন্দোলনটা তারা করেছিলেন। এই যে আন্দোলনটা, এই আন্দোলনটার মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন রাজা রামমোহন রায়। এই জন্যই তাকে আধুনিক ভারতের সমাজ সংস্কারক বলা হয়ে থাকে, বা সমাজ সংস্কারের জনক বলা হয়ে থাকে। রাজা রামমোহন রায় ছিলেন এটার প্রধান ব্যক্তিত্ব। তার সাথে সহযোগী হিসেবে ছিলেন বা এই ভাবধারার মধ্যে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মানুষ। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরও এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন। তারা কি কাজটা করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি দেখলেন যে নারী শিক্ষার খুবই প্রয়োজন,
ভারতীয়দের মধ্যে। তিনি নারী শিক্ষার প্রসারের জন্য আন্দোলন করেছিলেন এবং তিনি প্রথম সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নিজের ছেলেকে বিধবার সাথে বিয়ে দিয়ে বিধবা বিবাহের প্রথা প্রচলন করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরে এই সমাজ সংস্কারে আরেকজন যে ভূমিকা রাখছেন, যে হিন্দু ধর্মকে সারা বিশ্বে পরিচিত করাইছেন, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তিনি আধ্যাত্মিকতার পুনর্জাগরণ ঘটিয়ে হিন্দু ধর্মকে সারা বিশ্বের সাথে পরিচিত করিয়েছেন এবং তিনি সেবার মাধ্যমে সমাজ সেবার একটা আদর্শ প্রতিষ্ঠা করেছেন। আরেকজন কাণ্ডারি ব্যাপক ভূমিকা রেখেছেন, তিনি হচ্ছেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বাংলা সাহিত্যে একটা ঔপন্যাসিক ধারা প্রতিষ্ঠা করেছেন। এই ঘটনাটিকে তারা বা তাদের অনুসারী যারা আছে তারা নাম দিয়েছেন বঙ্গীয় নবজাগরণ বা বাংলার রেনেসাঁ। এই নামকরণ নিয়ে যে প্রশ্ন, সেটাই আমার আজকের আলোচনার বিষয়বস্তু। এটা কি আসলে বঙ্গীয় নবজাগরণ ছিল বা বাংলার নবজাগরণ ছিল বা বঙ্গীয় রেনেসাঁ ছিল? সেইটা একটা প্রশ্ন। বা বাংলার রেনেসাঁকে বিশ্লেষণ করতে হলে এই বাংলা ভূখণ্ডের মধ্যে আরো যে জাতি ধর্ম বর্ণের লোক আছে তাদের চিন্তা চৈতন্যকেও আমাদের বিশ্লেষণে নিতে হবে। ভারতবর্ষে বা এই বাংলা ভূখণ্ডে শুধুমাত্র সনাতন বা হিন্দু ধর্মাবলম্বী লোকই ছিল না, অন্যান্য ধর্মের লোকজনও সেখানে ছিল। সেই সময় সনাতন ধর্মাবলম্বী যে লোকজন ছিল তারা যে সমস্যাগুলি নিয়ে আন্দোলন করেছিলেন, সেই সমস্যাগুলি সেই সময়ে যে মুসলিম সমাজ আছে সেই সমাজে বিদ্যমান ছিল না। কারণ মুসলিম ধর্মই প্রতিষ্ঠিত হয়েছিল ন্যায় এবং সাম্যের উপর ভিত্তি করে। সেখানে নারীর অধিকার প্রতিষ্ঠিত ছিল এবং সেখানে সতীদাহ প্রথা বা কন্যা সন্তানের প্রতি অবজ্ঞা অবহেলা বা এই ধরনের কোনো ঘটনা ছিল না। মুসলিম ধর্মে কোনো জাতি ভেদ প্রথা নেই, এটা একটা সাম্যের ধর্ম। সুতরাং মুসলিম সমাজে এই সমস্যাগুলি অনুপস্থিত ছিল। কিন্তু সেই সময়টাতে শাসক গোষ্ঠীর সাথে একটা দূরত্বের কারণে মুসলিম সমাজ ছিল অনগ্রসর। তারা শাসকদের সাথে মিশতে পারেন নাই। তাদের সমাজে এগুলি বিদ্যমান না থাকলেও তাদেরও একটা পুনর্জাগরণের প্রয়োজন পড়েছিল। সেটা হচ্ছে আধুনিক বিশ্বের সাথে বা শাসক গোষ্ঠীর সাথে মিলে এই সমাজ গঠনের প্রয়োজন তখন হয়েছিল। তাদেরও একটা পুনর্জাগরণের দরকার পড়েছিল। ফলে মুসলিম সমাজে জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি এবং চিন্তা চেতনার নবজাগরণ ঘটাতে অগ্রদূত হিসাবে তখন আবির্ভূত হয়েছিলেন নবাব আব্দুল লতিফ। তিনি পশ্চিমা মূল্যবোধের সাথে ইসলামী মূল্যবোধের একটা সমন্বয় ঘটানোর জন্য চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টার যে সাহিত্যিক রূপ সেটা দিয়েছিলেন কবি ফররুখ আহমেদ। এই জন্যই এই দুইজন ব্যক্তিকে মুসলিম নবজাগরণের অগ্রদূত হিসাবে ধরা হয়। কি চেয়েছিলেন? তারা মুসলিম সমাজে প্রচার করেছিলেন জাতিবাদ, গণতন্ত্র, যুক্তিবাদ এবং সমতার মতো অনেক আধুনিক বিষয় তারা মুসলিম সমাজে প্রচার করেছিলেন। এখন আসেন আমাদের বিশ্লেষণ। তাহলে ওই সময়টাতে জাগরণ কয়টা ঘটেছে?
ধর্মের ভিত্তিতে যদি আমরা চিন্তা করি তাহলে সেই সময়ে দুইটা জাগরণ ঘটেছে। একটা হচ্ছে হিন্দু নবজাগরণ, একটা হচ্ছে হিন্দু ধর্মের নবজাগরণ, আর একটা হচ্ছে ইসলাম ধর্মের নবজাগরণ। আর একটু ঘুরিয়ে যদি বলি যে সেটা হচ্ছে হিন্দু ধর্মীয় সমাজের নবজাগরণ, ইসলাম ধর্মীয় সমাজের নবজাগরণ। আপনারা যারা বাঙালি নবজাগরণ বলেন বা বাংলার রেনেসা বলেন বা বঙ্গীয় নবজাগরণ যেটাকে বলেন, সেইটা আসলে হিন্দু নবজাগরণ। এটা বাংলার নবজাগরণ নয়। এইখানেই আমরা সংজ্ঞায়িত করতে ভুল করি। তাহলে এই সংজ্ঞাটা আমরা কিভাবে নির্ধারণ করব বাংলার নবজাগরণকে? সেটা হচ্ছে, আমি যে কথাটা বলতে চাচ্ছি, সেই সময়ে ধর্মভিত্তিক যে দুইটি রেনেসা বিকশিত হয়েছিল, সেই দুইটি রেনেসার সমন্বয়ে বঙ্গীয় রেনেসা বা বঙ্গীয় নবজাগরণ সম্পন্ন হয়েছে। মাত্র হিন্দু রেনেসাকে আমরা বঙ্গীয় নবজাগরণ বা বাংলার রেনেসা বলতে পারি না, বরং এই যে দুইটা রেনেসা, হিন্দু রেনেসা এবং মুসলিম রেনেসা, এই দুইটা রেনেসা মিলিয়ে যেটা ঘটেছে সেটাকেই আমরা বলবো বঙ্গীয় নবজাগরণ বা বাংলা রেনেসা।